ভারতীয় গণমাধ্যমগুলো অনেকগুলো খবর দেখছিলাম, কিন্তু সংক্ষেপে যদি আমি বলতে চাই যে তারা একাধারে বাংলাদেশ চীনের এই নতুন অংশীদারিত্বকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য একটি কৌশলগত লাল সংকেত হিসেবে দেখছে, মানে রেড সিগন্যাল বলছে তারা। আবার একই সাথে নতুন দিল্লির প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা ঢাকাকে পুরোপুরি বেইজিংয়ের দিকে ঠেলে না দিয়ে কার্যকর কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে। দুটি বিষয়, একটি লাল সিগন্যাল আর একটি হচ্ছে সম্পর্ক পুনরুদ্ধার করা। কিভাবে সম্ভব স্যার এই বিষয়গুলো? এটা সম্ভব হতো যদি বিজেপি না থেকে কংগ্রেস ক্ষমতায় থাকতো, কিংবা এমনকি বিজেপির ওই যে অটল বিহারী বাজপেয়ীর মতো একজন প্রধানমন্ত্রী ভারতে থাকতো। কিন্তু বর্তমান ভারতের যে প্রধানমন্ত্রী, যা একেবারেই আরএসএস দ্বারা ডমিনেটেড, এটা কিন্তু ভারতের ইতিহাসে কখনো হয়নি। কেউ কল্পনাই করতে পারেনি যে সরাসরি আরএসএসের অখণ্ড ভারতের ধারণা একেবারে কার্যকর পররাষ্ট্র নীতির একটা রোড ম্যাপ হিসাবে এমার্জ করবে। আমরা তো এটা ভাবিনি। পাকিস্তান দেখতে পাচ্ছে যে খুবই অবাক হয়ে যে এইভাবে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, একটা আন্তর্জাতিক চুক্তি গ্যারান্টিড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক, সেটা এখন ভারত ভাঙছে, মানে একেবারে অবলীলায়। কোনোভাবে আন্তর্জাতিক আইনের প্রতি ভারতের কোনো সামান্যতম শ্রদ্ধাও নাই। সে নিজে যেভাবে মনে করে একতরফাভাবে ইন্টারপ্রেট করছে। এটাই কিন্তু সবচেয়ে সর্বনাশা বাস্তবতা। আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক আইনকে ডিফাই করলে, যেমন ট্রাম্প করছে রীতিমতো একেবারে কন্টিনিউয়াসলি, এতেই ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী শক্তি হচ্ছে আন্তর্জাতিক আইন। তার এটা পরিণতি তাহলে কি দাঁড়াতে পারে? পরিণতি যা হবে দেখেন, রাষ্ট্র ব্যবস্থা যেভাবে ছিল, রাষ্ট্র ব্যবস্থায় এখন আস্তে আস্তে চির ধরছে। রাশিয়া ইউক্রেনের অংশ ক্লেম করছে, ইসরায়েল এক্সপ্যানশনের দিকে যেতে চাইলেও সে পারছে না, ইরানের কারণে থেমে যেতে বাধ্য হচ্ছে। তারপর আপনি মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, এখানেও কিন্তু ভারত মায়ানমারের সাথে যে সম্পর্ক গড়ে তুলছে, সেটা আমাদের এই বাংলাদেশের অস্তিত্বের প্রতি একটা হুমকি। বা মায়ানমারের যে সামরিক জুন্তা, ওরা এখন ইচ্ছাকৃতভাবে মায়ানমারের এই রাখাইন অঞ্চলে সামরিক উদ্যোগ নিচ্ছে, যেগুলো এমনি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন আরাকান আর্মিকে রিপ্রেস করবে, কিন্তু এটা অনেকাংশেই বাংলাদেশের দিকে একটা ওয়ার্নিং দেয়া যে আমরা কিন্তু তোমাদের পার্বত্য অঞ্চলের দিকে আমাদের চোখ রয়েছে, সেন্ট মার্টিনের দিকে চোখ রয়েছে। তাদের এক সময় ম্যাপ বানিয়েছিল, সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইগুলো সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে চীনকে আমাদের মিত্র হিসাবে, সামরিক মিত্র হিসাবে গ্রহণ করার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া। এবং এটা চিন্তা করলে চলবে না যে আমেরিকানরা ডিসপ্লিজড হবে। আমরা আনন্দিত এটা ভেবে যে মার্কিনিরা অলরেডি এটা বুঝতে পারছে যে ভারতের যে এই যে সুপার পাওয়ার অ্যাম্বিশনস আমেরিকার জন্য কতখানি ক্ষতিকর হতে পারে। এটা যদি আগামীতে ইলেকশনস হয়, ডেমোক্রেটসরাও ক্ষমতায় আসে, কিংবা ধরেন একটা কংগ্রেসের ক্যারেক্টার যদি পাল্টে যায়, তবে এই আমলাতন্ত্রের ভিতরে যখন এই আইডিয়াটা একবার মানে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে গড়ে ওঠে যে ভারত একটা হুমকি, তখন মার্কিনিরা আর আমাদেরকে কি বলে সেরকম চাপ দেয়া থেকে বিরত থাকবে, যে চীনের সাথে সম্পর্কে এগুতে পারবে না। আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল আর গাইড হচ্ছে এখানে পাকিস্তান কিভাবে নানা বাধা সত্ত্বেও কিন্তু চীনের সাথে আনুগত্যের সম্পর্কটা তারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আজকে সরাসরি চীন পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে। অথচ আমরা ট্রেডিশনালি সবসময় বলে আসি যে চীন ব্যবসায় ব্যবস্থা করে, যারা ক্ষমতায় আসে তাদের সাথেই চীন কি বলে ট্রেড রিলেশনস করে, চীন কখনো অন্যের যুদ্ধে জড়িত হয় না। এটা হয়তো আগে সত্য ছিল অনেকাংশে, কিন্তু আমরা দেখেছি দেয়ার ওয়্যার এক্সেপশনস যখন চীন এগিয়ে আসছে। ভিয়েতনাম যুদ্ধে কি সহযোগিতা করে না আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামকে? ইউক্রেনের যুদ্ধে রাশিয়া কি সহযোগিতা করছে না? এবং সরাসরি এই যে পাকিস্তানের পক্ষে তাদের বিমান, অ্যাওয়াক্স বিমান অংশগ্রহণ করলো, যার ফলে পাকিস্তান আমেরিকার ইন্ডিয়ান প্লেনস ফেলে দিয়েছে। এই মানে ক্ষত থেকে ইন্ডিয়া সহজে বের হতে পারবে না। ইন্ডিয়া, আমার ধারণা যে ইন্ডিয়া এত দুর্বল যে
যদি চীন, বাংলাদেশ আর পাকিস্তান মিলে এয়ার ডিফেন্স কভার তৈরি করে, যদি এই যে অন্যান্য যে আধুনিক প্রক্রিয়াগুলো, সাইবারনেটিক্সের ধারণাকে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে গ্রহণ করে সামরিক ভিত্তিতে, অত্যন্ত নিবিড়ভাবে গ্রহণ করে, এবং আমেরিকার আপত্তি সত্ত্বেও যদি বাংলাদেশ সেই পথে চলে, যদিও এটা নির্ভর করে লিডারশিপের কোয়ালিটির উপরে। বাংলাদেশের লিডারশিপে তো বাংলাদেশ শুধু বিশ্বাসঘাতকের অভাব নাই, মানে বিশ্বাসঘাতকতা করার প্রবণতা এখনও চলছে। এখনও ভারতের কাছ থেকে টাকা নিয়ে অনেক বিশ্বাসঘাতক নতুন করে জন্ম নিচ্ছে। এইসব বাস্তবতা সত্ত্বেও কিন্তু আমরা চিন্তা করতে পারি যে একটা ন্যাশনালিস্ট লিডারশিপ হয়তো গড়ে উঠবে, যারা চীনকে একেবারে স্পষ্ট একটা মিত্র হিসাবে মেনে নিয়ে সেই প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করবে এবং পাকিস্তানের অ্যাডভাইস কাজে লাগাবে। পাকিস্তানের অ্যাডভাইস আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা। সেটা হয়তো পাকিস্তান নিজ স্বার্থে যেমন ব্যবহার করছে, তেমনি এখন আন্তর্জাতিক কূটনীতির এক সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছে পাকিস্তান, এবং তাদের যে কূটনৈতিক দক্ষতা অপরিসীম গুরুত্ব বহন করে। অনেকেই জানে না যে ইন্ডিয়া পাকিস্তানকে একেবারে এমনভাবে টেইন্ট করেছে যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের জন্মদাতা। আসলে এক্স্যাক্টলি ইন্ডিয়া হচ্ছে সন্ত্রাসের জন্মদাতা। ইন্ডিয়ান বিহেভিয়ার আপনি দেখেন বাংলাদেশের প্রতি, বারবার নিজে যেই অন্যায়টা করেছে সেই অন্যায়টাই বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কমিউনাল রাইটস দেখেন ইন্ডিয়াতে হতে যাচ্ছে একতরফা, যেখানে তারা খ্রিশ্চানদের চার্চও ভেঙে ফেলছে। এটা তো অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল আন্তর্জাতিক প্রক্রিয়ায়, এবং আমেরিকান কূটনীতিকরা তো এগুলো সব সরাসরি দেখছে। এখন তো লুকানো যায় না, সব কিছু ইউ ক্যান সি ইট অন ক্যামেরা। সো ইন্ডিয়া এখন আগামী দিনে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবে না, সম্ভব না, আনলেস উই আর এ সাবমিসিভ নেশন। ইন্ডিয়া এখন নিজের একাত্মতা রক্ষা করার ব্যাপারে তাকে সংগ্রাম করতে হবে, কিন্তু কারণ আমরা থেমে থাকবো না। আমরা যেভাবে ইন্ডিয়ার কাছ থেকে গত 16 বছরে চপেটাঘাত খেয়েছি, বাংলাদেশের একটা দেশপ্রেমিকের ভিতরে রক্ত টকবক করার কথা। আমরা আমাদের অতীতের ইতিহাস জানি, আমরা ওই হিন্দুত্ববাদীদের থেকে আসি নাই। ওই যে 3000 আগের গোপাল, শশাঙ্ক, তারা একটা আলাদা জাতি, সেই দিকে যাদের আনুগত্য তারা এই বাংলাদেশে আলাদা জাতি। আর আমরা যারা বাঙালি মুসলমান, আমরা আলাদা জাতি। আমাদের উৎপত্তি বলতে গেলে ইখতিয়ার বিন বখতিয়ার খিলজির সময় থেকে, এবং তখন থেকে এই যে মুসলমান শাসন হয়েছে, সুলতানসরা শাসন করেছে, সেই দীক্ষা কেন আমরা পরিত্যাগ করব? আমাদেরকে সেটা এই তারেক জিয়ার যদি সরকার টিকে থাকতে হয় ফিরে আনতে। সুলতান শামসুদ্দিন আজম ইলিয়াস শাহ, তিনি বাংলা ভাষাকে কি গুরুত্ব দিয়েছে সেটা কলকাতার হিন্দুরা মুছে ফেলছে। তাদের ভাষায়, তাদের পড়াশোনায় সব কিছু হিন্দুত্ববাদী ধারা চলে এসছে। আমাদের নওয়াব সলিমুল্লাহকে হত্যা করা হয়েছে কলকাতায়, কয়জন জানে? নওয়াব সলিমুল্লাহকে হত্যা করা হচ্ছে। এই মানুষটি নিজের জীবন দিয়েছে। 1905 সালে এই মুসলিম লীগ সৃষ্টি করেছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ। আমার অবাক লাগে যে 1915 সালের পরে এত দীর্ঘ সময় কেউ কোনো মুসলমান শক্তিশালী গ্রুপ দাবি করেনি যে এটার রহস্য আবিষ্কার করা হোক। কীভাবে নওয়াব সলিমুল্লাহ যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো আমরা এই পূর্ব দিকের নর্থ ইস্ট ইন্ডিয়া হারাতাম না। তাহলে হয়তো আমাদের যে প্রক্রিয়া থাকতো, উনি হয়তো ওই আমাদের স্বাধীনতা দেখে যেতে পারতেন নওয়াব সলিমুল্লাহ, অন্যরা যেভাবে দেখে ফেলছে। তেমনি সেই চিন্তায় আমাদেরকে এখন নতুন করে আমাদের জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে হবে, এবং সেইভাবেই আমরা আমাদের চোখের সামনেই আর ইনশাল্লাহ দেখতে পাবো যে ভারত যেভাবে অন্যায়ভাবে সৃষ্টি হয়েছে, ওই মাউন্ট ব্যাটেনের বেগম সাহেবের চরিত্রহীনতা আর নেহেরুর যে পারভার্সন, যার কারণে তারা এইভাবে আমাদেরকে ডিনাই করেছে, মথ ইটেন পাকিস্তান যেটাকে বলা হয়, আমরা পেয়েছি। সেই বাস্তবতা পরিবর্তন হবে, একটা না একটা সময় পরিবর্তন হবে। কারণ ভারত একটা আর্টিফিশিয়াল এন্টিটি, যতই বলুক আমরা শক্তিশালী, যুদ্ধ করার মতো সাহস ওদের নাই।